Bismillahirrahmanirrahim. The topic of today's class is hypothesis, objectives, and variables. Research question. A research always start with a question. A question need not necessarily be a complicated or difficult one. Generally, the research questions seek answer to what, where, when, how, they, and who types of queries. We can set a research question easily by converting them to title or general objective into a question. মানে আমরা যখন কোনো রিসার্চ কন্ডাক্ট করব, শুরুতেই বলেছি যে প্রথমে একটা রিসার্চ প্রবলেম সিলেক্ট করতে হয়। তো সেই রিসার্চ প্রবলেম আসলে কি, একটা প্রশ্ন, যে কোন প্রশ্নের উত্তর আমি চাই সেটার উপর ভিত্তি করে রিসার্চ করা হয়। তো এখানে বলা হয়েছে যে রিসার্চ সবসময় একটা কোশ্চেন দিয়েই শুরু হবে। যে কোনো রিসার্চ কোশ্চেন ফর্ম করে করা যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে হাইপোথিসিস ফর্মুলেট করতে হয়। হাইপোথিসিস মানে হচ্ছে যে আমার যে রিসার্চ কোশ্চেন তার সম্ভাব্য উত্তর আমি গেস করি, যদি অনুমান করি যে এর উত্তর কি হবে, সেই অনুমানটাকে একটা স্টেটমেন্ট আকারে যদি প্রকাশ করি, সেটাই হচ্ছে হাইপোথিসিস। তো আমরা আরো বিস্তারিত দেখি হাইপোথিসিস কি। হাইপোথিসিস ইজ এ স্টেটমেন্ট অ্যাবাউট ওয়ান অর মোর পপুলেশন. Hypothesis may be defined as an intelligent guess or assumption or conjecture of a researcher regarding the relationship between two or more variables. Hypotheses are nothing but the logical assumed answer to the research question under exploration. Hypothesis must be measurable and testable. Formulation of null hypothesis and alternative hypothesis is the first step in hypothesis testing. The result may be true or false after hypothesis testing. যেমন আমি যদি স্মোকিং এর সঙ্গে লাং ক্যান্সারের রিলেশন দেখি, তাহলে আমার হাইপোথিসিসটা এরকম হবে। একটা হবে নাল হাইপোথিসিস, মানে নেগেটিভ হাইপোথিসিস, যে স্মোকিং ইজ নট রিলেটেড উইথ লাং ক্যান্সার। এটা হচ্ছে আমার নাল হাইপোথিসিস। আর অল্টারনেটিভ হাইপোথিসিস হবে যে স্মোকিং ইজ রিলেটেড উইথ লাং ক্যান্সার। তখন আমি এটাকে টেস্ট করব, আমার রেজাল্ট থেকে টেস্ট করব যে কোন হাইপোথিসিসটা অ্যাকসেপ্টেড হয় বা কোনটা রিজেক্টেড হয়। তাহলে আমার নাল হাইপোথিসিস ছিল যে স্মোকিং ইজ নট রিলেটেড উইথ লাং ক্যান্সার। যদি এই নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হয়, তাহলে স্মোকিং লাং ক্যান্সারের সঙ্গে রিলেটেড না। কিন্তু যদি এই নাল হাইপোথিসিস রিজেক্টেড হয়, তাহলে আমরা ধরে নিব যে অল্টারনেটিভ হাইপোথিসিসটা অ্যাকসেপ্টেড হয়েছে। তখন আমরা বলবো যে স্মোকিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ লাং ক্যান্সার। তাহলে এইভাবে যে কোনো স্টাডিতে আমার যে দুইটা ভেরিয়েবলের রিলেশনশিপ বা যা আমি অ্যাসেস করতে চাচ্ছি সেটা ঠিক কিংবা ব্যাঠিক, সেটা টেস্ট করার জন্য হাইপোথিসিস ফর্মুলেট করতে হয় এবং পরে সেটা টেস্ট করতে হয়। এটাই হচ্ছে হাইপোথিসিস টেস্টিং। এখন একটা স্টাডিতে রিসার্চ কোশ্চেন অর হাইপোথিসিস অর বোথ, আমরা কি শুধু রিসার্চ কোশ্চেন রাখবো, না হাইপোথিসিস রাখবো, না দুটোই রাখবো? Often there is a debate on whether one writes research question or hypothesis for the study. Apparently contradictory, but in fact they are two sides of the same coin. আসলে রিসার্চ কোশ্চেন আর হাইপোথিসিস একই জিনিস। Hypotheses are nothing but the logical assumed answer to the research question under exploration. যদি আমি সরাসরি প্রশ্নটা লিখি তাহলে সেটা হচ্ছে রিসার্চ কোশ্চেন, আর ওই প্রশ্নের আনুমানিক উত্তরটা যদি লিখি সেটাই হচ্ছে হাইপোথিসিস। মূলত দুটো একই জিনিস। তো আমরা ইউজুয়ালি কি বলে ইউজ অনলি ওয়ান, আইদার রিসার্চ কোশ্চেন অর হাইপোথিসিস, যে কোনো একটা আমরা ইউজ করব রিসার্চ করার সময়।
আমার রিসার্চের টপিক কি, সেটা রিসার্চের ধরন কি, কি ধরনের স্টাডি ডিজাইন, এগুলোর উপর ডিপেন্ড করে আমি হয় রিসার্চ কোশ্চেন রাখবো অথবা হাইপোথিসিস রাখবো, কিন্তু দুটো রাখার প্রয়োজন নেই। এনি রিসার্চ ক্যান বি কন্ডাক্টেড অনলি উইথ রিসার্চ কোশ্চেন, মানে ডিজাইন টাইপ সবকিছু নির্বিশেষে যে কোনো স্টাডি রিসার্চ কোশ্চেন ধরে করা যায়। কিন্তু কম্পারেটিভ অর অ্যানালাইটিক স্টাডিজ ডিমান্ড হাইপোথিসিস টেস্টিং। যদি আমার স্টাডিটা কম্পারেটিভ স্টাডি হয় বা অ্যানালাইটিক স্টাডি হয়, তখন হাইপোথিসিস ফর্মুলেট করাই ভালো। ইফ এ হাইপোথিসিস ইজ ফর্মুলেটেড, দ্যাট মাস্ট বি টেস্টেড। আমি কোনো স্টাডিতে যদি হাইপোথিসিস ধরি, তবে সেটা অবশ্যই লাস্টে রেজাল্টের সময় টেস্ট করতে হবে। টেস্ট করে দেখতে হবে যে হাইপোথিসিস ইজ অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড। Why hypothesis is formulated? A correctly stated hypothesis is helpful in indicating methodology of the study, that is population to be selected, factors to be studied, method to be employed to obtain information, examination or intervention to be needed. আমার হাইপোথিসিস যদি আমি ধরে নেই, তাহলে এই বিষয়গুলো যেগুলো আমি পরে বললাম এগুলো নির্ধারণ করা সহজতর হয়। A very important point about hypothesis is that absolute truths or established facts are not taken as hypothesis. সাধারণত যে বিষয়গুলো অলরেডি এস্টাবলিশড সেগুলোকে আর হাইপোথিসিস হিসেবে ধরা যাবে না। যেমন একটু আগে আমি যেটা উদাহরণ দিচ্ছিলাম যে স্মোকিং ইজ রিলেটেড অর নট রিলেটেড উইথ লাং ক্যান্সার, এটা তো অলরেডি এস্টাবলিশড যে স্মোকিং লাং ক্যান্সারের সঙ্গে রিলেটেড। এই জন্য এই ধরনের স্টাডি বা এটা আবার একই হাইপোথিসিস ধরার কোনো মানে হয় না। সাধারণত যেটা নিয়ে ডিবেট থাকে, যেটা নিয়ে কনফিউশন থাকে বা উত্তরটা এখনো সঠিক জানা নাই, এরকম ক্ষেত্রে হাইপোথিসিস ধরতে হয়। এরপরে আসি আমরা রিসার্চ অবজেক্টিভসে। Important section which focuses on planning of the proposed research. Research objectives describe what will be demonstrated, evaluated, compared, or tested in the proposed research. Objective is the basis of judging a research protocol and final research report. Objectives should be closely related to the statement of research problem and should be written as general objective, usually one, and specific objective, several. অর্থাৎ আমরা পেলাম যে অবজেক্টিভ দুই ধরনের হয়, একটা হচ্ছে জেনারেল অবজেক্টিভ একটা হয়, আর স্পেসিফিক অবজেক্টিভ একের অধিক হয়। অবজেক্টিভ কিছুই না, অবজেক্টিভ হচ্ছে রিসার্চ করতে গিয়ে আমি অ্যাকচুয়ালি কি কি কাজ করব সেটাকে নির্ধারণ করা, সেই অ্যাক্টিভিটি গুলো নির্ধারণ করাটাই হচ্ছে রিসার্চ অবজেক্টিভ। তো প্রথমে দেখি জেনারেল অবজেক্টিভ কি। জেনারেল অবজেক্টিভ ইজ এ short statement that tells in a summary form what will be done during the study, usually one for each study, closely related to the topic of the research, and often it is set by putting action verb in the topic. আমার যে টাইটেল সেটার আগে একটা অ্যাকশন ভার্ব লাগিয়ে দিলেই আমার কি হয়, জেনারেল অবজেক্টিভ হয়ে যায়। যেমন আমি যদি আমার টাইটেল যদি এরকম হয় যে রিলেশন বিটুইন স্মোকিং এন্ড লাং ক্যান্সার, তাহলে আমার অবজেক্টিভ হবে টু ফাইন্ড আউট দ্য রিলেশন বিটুইন স্মোকিং এন্ড লাং ক্যান্সার। এটাই আমার জেনারেল অবজেক্টিভ, অর্থাৎ টাইটেলটার আগে আমি অ্যাকশন ভার্ব লাগিয়ে দিলাম। আবার এই টাইটেলকেই যদি আমি কোনো একটা প্রশ্নে রূপান্তর করি, সেটাই হয়ে যাবে রিসার্চ কোশ্চেন, যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন স্মোকিং এন্ড লাং ক্যান্সার, এটা আমার রিসার্চ কোশ্চেন হয়ে গেল। তারপরে স্পেসিফিক অবজেক্টিভ। Specific objectives are smaller, logically correlated part of the general objective. জেনারেল অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য কি কি কাজ করব সেগুলো ছোট ছোট ভাগ করে লেখাটাই হচ্ছে স্পেসিফিক অবজেক্টিভ। Every research involves several tasks. Statements that inform the task especially are called specific objectives. These are the tasks to achieve general objectives. Specific objectives should be specified and written in unambiguous action verb like estimate, identify, recommended, record,
ফাইন্ড, ডিটারমাইন, অ্যাসেস, এই অ্যাকশন ভার্বগুলো এখন আমি যেগুলো বললাম এই অ্যাকশন ভার্বগুলো আমরা ইউজ করব। কিছু অ্যাকশন ভার্ব আমরা অ্যাভয়েড করব, যেমন অ্যাভয়েড অ্যাকশন ভার্ব লাইক সি, দেখা, এটা আসলে ভেগ টার্ম। অবজার্ভ, হ্যাঁ, নো, আন্ডারস্ট্যান্ড, এই জাতীয় টার্ম আমরা স্পেসিফিক অবজেক্টিভ লেখার সময় অ্যাভয়েড করব। স্পেসিফিক অবজেক্টিভ শুড বি স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল অ্যান্ড টাইম বাউন্ড। যেমন আমি এতক্ষণ যে টাইটেলটা বলছিলাম যে রিলেশন বিটুইন স্মোকিং অ্যান্ড লাং ক্যান্সার, তো এটার জেনারেল অবজেক্টিভ যদি এটা হয় যে টু ফাইন্ড আউট দ্য রিলেশন বিটুইন স্মোকিং এন্ড লাং ক্যান্সার, তাহলে স্পেসিফিক অবজেক্টিভ কি হবে? এই স্টাডি করার জন্য প্রথমে আমরা কি করব, ওই পার্সনদেরকে যে আগে পার্টিসিপেন্টদের সোশিও ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স দেখব। তাহলে আমার এক নাম্বার স্পেসিফিক অবজেক্টিভ হবে টু ফাইন্ড আউট দ্য সোশিও ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য রেসপন্ডেন্ট, এটা দেখব। তারপরে আমি কি করব যে আমার যে রেসপন্ডেন্ট তাদের হিস্ট্রি নিয়ে দেখব যে তারা কতজন স্মোকিং করেছে, কতজন স্মোকিং করে নাই, এবং তাদের বিভিন্ন যে রিস্ক ফ্যাক্টর বা প্যারামিটার এগুলো কম্পেয়ার করব। তাহলে টু কম্পেয়ার দ্য রিস্ক ফ্যাক্টর বিটুইন স্মোকার অ্যান্ড নন স্মোকার, তাহলে এটা যদি আমি করি তাহলে আমার রিলেশন পাওয়াটা সহজ হবে। তাহলে এই যে আমি সিম্পলি বললাম যে আমি জেনারেল অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য তাদের সোশিও ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স নিব, তারপরে তাদের মধ্যে আমি ফাইন্ড আউট করব কি কি রিস্ক ফ্যাক্টর আছে, তারপরে স্মোকার এবং নন স্মোকারদের মধ্যে এই রিস্ক ফ্যাক্টর আমি কম্পেয়ার করব। এইভাবে আমি তাহলে স্পেসিফিক অবজেক্ট গুলো লিখতে পারি। রিসার্চের ক্ষেত্রে অনেক সময় রিসার্চারকে কিছু ডেফিনিশন নিজেই নির্ধারণ করে নিতে হয়, সেগুলাকে বলে অপারেশনাল ডেফিনিশন। যেমন আমি যদি হাইপার টেনশন এন্ড ইয়াং পিপল অফ বাংলাদেশ, এখন ইয়াং পিপল বলতে কি বোঝায়, এটা এক এক বইয়ে হয়তো একরকম আছে, অথবা এক দেশে একরকম বলতেছে, বিভিন্ন স্টাডিতে বিভিন্ন রকম বলতেছে। তখন আমি রিসার্চার হিসেবে ধরে নিতে পারি যে আমি ইয়াং পিপল বলতে বোঝাচ্ছি 20 বছর থেকে 30 বছর, কথার কথা বললাম। তো এরকম রিসার্চার যদি নির্ধারণ করে নেয় সেটাকে বলে অপারেশনাল ডেফিনিশন। Definition: the operational definition of a variable is a specific way in which it is measured in that study. It is the statement that describes how to measure a certain variable or how to define a certain term in a study. It is a clear, concise definition of a measure. The need for operational definition is fundamental when collecting all types of data. আমি একটা এক্সাম্পল দিই, আরো ক্লিয়ার হবে যে অপারেশনাল ডেফিনিশন কেমন। যে আমি নিউট্রিশনাল স্ট্যাটাস অফ চিলড্রেন এই কথাটা বললাম। এখন দেখেন হেয়ার চিলড্রেন মিনস কারা, এটা আমি বলে নিতে হবে যে চিলড্রেন মিনস চিলড্রেন অফ বোথ সেক্সেস আন্ডার 5 ইয়ার্স অফ এজ। দিস ইজ দ্য অপারেশনাল ডেফিনিশন অফ চিলড্রেন। আমি যখন ভেগলি আমার টাইটেলে বললাম যে অ্যাসেসমেন্ট অফ নিউট্রিশনাল স্ট্যাটাস অফ চিলড্রেন, কিন্তু আমার স্টাডিতে চিলড্রেন কারা সেটা আমি নিজেই ডিফাইন করে নিব যে চিলড্রেন মিনস চিলড্রেন অফ বোথ সেক্সেস, অর্থাৎ ছেলে শিশু মেয়ে শিশু সব, যাদের বয়স আন্ডার 5 ইয়ার্স অফ এজ। আমি ইচ্ছা করলে ভিন্ন রকমও ধরতে পারি, এখানে চিলড্রেন বলতে আমি আন্ডার 10 ইয়ার্স ধরতে পারি, এরকম নিজেই ধরে নেওয়া, এটাই হচ্ছে অপারেশনাল ডেফিনিশন। আবার আমি যদি বলি যে দেখতে চাই যে ওভার এক্সারশন লিডস টু এক্সজস্টন, তো এখানে তাহলে ওভার এক্সারশন বলতে আমি কি বুঝবো, এক্সজস্টন বলতে কি বুঝবো, তাহলে আমি সেটা ডিফাইন করে নিতে পারি কিরকম ভাবে, যে ওভার এক্সারশন মানে ওয়ার্কিং মোর দেন 12 আওয়ার্স, কেউ যদি 12 ঘন্টার বেশি কাজ করে তার কাজকে আমরা ওভার এক্সারশন বলবো। আর সে এক্সজস্টেড হলো কিনা, এই এক্সজস্টন কিভাবে দেখব, যে এক্সট্রিম টায়ার্ডনেস এন্ড ইনক্যাপাসিটি টু ওয়ার্ক মোর, যে এরপরে সে টায়ার্ড হয়ে যাচ্ছে আর কাজ করতে পারছে না, তখন তাকে আমরা এক্সজস্টেড ধরবো। তাহলে এই যে পরবর্তীতে যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে অপারেশনাল ডেফিনিশন। এরপরে ভেরিয়েবলস, ডেফিনেশন, ভেরিয়েবলের ক্লাসিফিকেশন, এগুলো আমরা ওই যে স্ট্যাটিস্টিক্স এর প্রথম ক্লাসে পড়েছি। এখন আজকে আমরা দেখব যে এখন আমরা
দেখব স্কেলস অফ মেজারমেন্ট অফ ভেরিয়েবল, ভেরিয়েবল কে কিভাবে মেজার করা হয়। তো কোনো কিছুর মেজারমেন্ট বলতে আমরা কি বুঝি বলেন তো কেউ, যে মেজারমেন্ট মানে কি আসলে? মেজারমেন্ট মানে পরিমাপ করা স্যার। বেসিকের সাথে তুলনা, মানে একটা পরিমাপ করা মানে মেজারমেন্ট, এটা তো অনুমান হলো। পরিমাপ করা মানে কি? একজন বলেছেন যে স্ট্যান্ডার্ডের সাথে তুলনা। স্ট্যান্ডার্ডের সাথে তুলনা, হ্যাঁ ঠিক আছে, অনেকটা ওইরকমই। তো মেজারমেন্টের সঙ্গে সবসময় সংখ্যা রিলেটেড। কোনো একটা প্যারামিটারের সাথে যদি আমরা কোনো একটা সংখ্যা লাগিয়ে দিই, সেটাই হচ্ছে মেজারমেন্ট। তো সংখ্যা লাগানোর জন্য অবশ্যই স্ট্যান্ডার্ডের সঙ্গে তুলনা করে লাগাতে হবে। তাহলে আমরা দেখি মেজারমেন্ট কি। Measurement is the assignment of number to an object or event according to some set rules. ওই সেট রুলস গুলি হচ্ছে স্ট্যান্ডার্ড। তাহলে কোন একটা অবজেক্ট বা ইভেন্টের আগে যদি আমরা নাম্বার লাগিয়ে দিই সেট রুল অনুযায়ী, সেটাই হচ্ছে মেজারমেন্ট। আর স্কেলিং কি? স্কেলিং ইজ দ্য জেনারেশন অফ কন্টিনিউয়াম upon which measured objects are located. তাহলে এত থেকে এত এর মধ্যে আমার এই ওয়েটটা বা হাইটটা অবস্থিত, তাহলে এই যে হাইট ওয়েটের কন্টিনিউয়াম, সেটা জেনারেট করাই হচ্ছে স্কেল। এখন আমরা দেখি যে আমাদের যে ভেরিয়েবল, সেই ভেরিয়েবল মেজারমেন্টের স্কেলিং গুলো টাইপস কি কি, টাইপস অফ স্কেলিং বা মেজারমেন্ট অফ ভেরিয়েবল। প্রাইমারি মেজারমেন্ট স্কেলিং আছে, ইট ইজ দ্য বেসিক এন্ড ইন্ডিপেন্ডেন্ট মেজারমেন্ট স্কেল। এটা 4 টাইপস অফ স্কেল আছে: নমিনাল, অর্ডিনাল অর র্যাঙ্ক স্কেল, ইন্টারভেল স্কেল এন্ড রেশিও স্কেল। এগুলো প্রথম অবস্থায় একটু কঠিন লাগবে, শুনে রাখেন, পরে বই থেকে বা আরো বিস্তারিত যখন জানবেন তখন সহজ হবে। তাহলে প্রথমে গেল প্রাইমারি মেজারমেন্ট স্কেল, এর মধ্যে 4টা: নমিনাল, অর্ডিনাল অর র্যাঙ্ক স্কেল, ইন্টারভেল স্কেল এন্ড রেশিও স্কেল। আর দ্বিতীয় ভাগটা হচ্ছে কম্পারিজন স্কেল। হেয়ার দ্য স্কেলস আর ইউজড ফর কম্পারিজন। এই কম্পারিজন স্কেল আবার দুই রকম: কম্পারেটিভ বা র্যাঙ্কিং স্কেল, আর একটা হচ্ছে নন কম্পারেটিভ রেটিং স্কেল, অথবা এটারই আরেক নাম ভিজুয়াল অ্যানালগ স্কেল। উদাহরণ দিলে পরে আপনাদের আরো ক্লিয়ার হবে। তো কম্পারেটিভ স্কেল অর র্যাঙ্কিং স্কেল, এখানে direct comparison between two or more stimuli and responses are recorded. This is also called non-metric scale. এই non-metric scale বা কি বলে comparative scale বা ranking scale, এটা আবার দুই রকম হয়: একটা paired comparison আর একটা rank order। আর নন কম্পারেটিভ বা রেটিং স্কেল বা ভিজুয়াল অ্যানালগ, here each stimulation object is scaled independently from other object in a set of stimuli. This is also called metric scale. Likert scale, semantic differentiation, staple scale, এগুলো হচ্ছে নন কম্পারেটিভ স্কেল। এগুলোর ছবি এবং উদাহরণ পরে আসতেছে। এখন আমরা কম্পারিজন স্কেলিং টেকনিক, যেটা আমি বললাম, এটাকে যদি ফ্লোচার্ট আকারে আমি দেখি, ফ্লোচার্ট আকারে দেখলে দেখেন যে কম্পারিজন স্কেলিং টেকনিক, এটা ব্রডলি দুই ভাগে ভাগ করা: একটা কম্পারেটিভ বা র্যাঙ্কিং স্কেল, আর হচ্ছে নন কম্পারেটিভ রেটিং বা ভিজুয়াল অ্যানালগ স্কেল। পরবর্তীতে আবার কম্পারেটিভ বা র্যাঙ্কিং স্কেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে: একটা পেয়ার্ড কম্পারিজন আর একটা র্যাঙ্ক অর্ডার। আর এইদিকে নন কম্পারেটিভ রেটিং স্কেল বা ভিজুয়াল অ্যানালগকে 3 ভাগে ভাগ করা হয়েছে: একটা লাইকার্ট স্কেল, আর একটা সেমান্টিক ডিফারেন্সিয়েশন, এবং আরেকটা হচ্ছে স্ট্যাপল স্কেল। এখন আমরা প্রাইমারি স্কেল যেগুলো ছিল সেগুলোর বৈশিষ্ট্য দেখি। যে প্রাইমারি স্কেলের মধ্যে প্রথমেই ছিল নমিনাল স্কেল। নমিনাল স্কেল ইজ এ কোয়ালিটেটিভ স্কেল, অর্থাৎ আমাদের কোয়ালিটেটিভ ভেরিয়েবল গুলো আমরা এই স্কেলে মেজার করব। ইট ইজ in this scale a number is used to identify or classify the objects. Data of nominal scale are analyzed in descriptive statistics by rate or percentage, and in inferential statistics by chi-square test and binomial test. পরবর্তী ক্লাসগুলো করলে এই টেস্টগুলোর বিষয়ে আরো ক্লিয়ার হবে।
অর্ডিনাল স্কেল শুধু মনে রাখেন যে এটা একটা কোয়ালিটেটিভ স্কেল, মানে কোয়ালিটেটিভ ভেরিয়েবল গুলোকে এই স্কেলে মেজার করা হয়। It is the ranking scale in which number indicate the relative position of objects but do not indicate magnitude of the difference, as for example rank of winner in a tournament, first second third। এখানে শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনটাকেই ইন্ডিকেট করলো, দুইজনের মধ্যে কত ডিফারেন্স সেটা এই অর্ডিনাল স্কেল দিয়ে বোঝা যাবে না। Data of ordinal scale is analyzed in descriptive statistics by percentile and median, and in inferential statistics by rank order correlation. এরপরে ইন্টারভাল স্কেল, দিস ইজ এ ট্রু কোয়ান্টিটেটিভ স্কেল, অর্থাৎ কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল ইন্টারভাল স্কেলে মাপা হয়। It is like ordinal scale where we are able to measure the magnitude of difference as well as relative position or rank। এখানে যেমন বয়সকে আমরা অনেক সময় ভাগ করি 10 থেকে 20 বছর, 20 থেকে 30 বছর, 30 থেকে 40 বছর। এখানে the magnitude of difference is 10, অর্থাৎ এখানে আমরা ভাগগুলো জানতে পারছি, একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপের ডিফারেন্স কত সেটাও জানতে চাচ্ছি। and 0 point is arbitrary in this scale, there is no requirement of 0. Data of interval scale are analyzed in descriptive statistics by mean, median, range and standard deviation, and in inferential statistics by t-test, r-test, ANOVA and regression analysis। এগুলো বুঝতে একটু কষ্ট হবে, পরে ওভারঅল যখন সব ক্লাস হবে তখন বোঝাটা সহজ হবে। এরপরে রেশিও স্কেল, it is also a quantitative scale. It is a combination of nominal, ordinal and interval scale. It allows the researchers to identify, classify and rank order the objects and compare the difference. Measurement of height, weight, length, etc. are the example of ratio scale. Data of ratio scale is analyzed in descriptive statistics by mean, standard deviation and inferential statistics by coefficient of variation. Ratio scale is the highest measurement scale. আচ্ছা, এরপরে আমরা দেখি পেয়ার্ড কম্পারিজন। Here respondent is presented with two objects or stimuli in different times and asked to select from the pair according to the given criteria. খুবই সহজ এটা বোঝা, যেমন আমরা কোনো একজন ব্যথার রোগীকে যদি কেটোরোলাক এবং ট্যানক্সিকাম এই দুইটা ওষুধ দিই এবং তাকে বলি যে কোনটা র্যাপিডলি পেইন রিলিফ করবে এবং পেইন কতটা কমাবে, এই দুইটা জিনিস দেখে তাকে সিলেক্ট করতে বলি যে আপনি যে কোনো একটা সিলেক্ট করেন কোনটা আপনার কাছে ভালো মনে হয়, তাহলে সে এখানে শুধু কম্পেয়ার করে সে একটা সিলেক্ট করলো। এটাই হচ্ছে আমাদের এই পেয়ার্ড কম্পারিজন। আর র্যাঙ্ক অর্ডার স্কেলিং, এখানে আমি যখন উদাহরণ দিব আরো ক্লিয়ার হবে। হেয়ার রেসপন্ডেন্ট ইজ প্রোভাইডেড উইথ সেভারাল অবজেক্টস অর স্টিমুলাই consecutively and asked to order or rank them according to some criteria. ওই একই উদাহরণ, তো আমি যদি এরকম করি যে আমি তিনটা ওষুধ দিলাম, নেপ্রোক্সেন, এসিক্লোফেনাক এবং কেটোরোলাক, পেশেন্ট খেয়ে কোনটা তাড়াতাড়ি পেইন রিলিফ করে এবং কতটা পেইন রিলিফ করে সে এটাকে র্যাঙ্কিং করবে, যে কেটোরোলাক 1 নাম্বার, নেপ্রোক্সেন 2 নাম্বার, এসিক্লোফেনাক 3 নাম্বার। এরকম যখন কম্পেয়ার করবে প্লাস র্যাঙ্কিং করবে তখন সেই ধরনের স্কেলিং কে বলা হয় র্যাঙ্ক অর্ডার স্কেলিং। এরপরে লাইকার্ট স্কেল, এটা আমরা সবাই চিনি কিন্তু এতক্ষণ হয়তো মনে করতেছেন এটা কি জিনিস। ইট ইজ এ মেজারমেন্ট স্কেল ইন দ্য 5 রেসপন্সেস ক্যাটাগরিজ ranking from strongly disagreed to strongly agreed on a statement। যে কোনো একটা মত, যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালের সার্ভিস কেমন, সার্ভিস ভালো, এটার ব্যাপারে কিছু স্ট্রংলি অ্যাগ্রিড অথবা ডিসঅ্যাগ্রিড, কেউ নিউট্রাল থাকতে পারে, অ্যাগ্রিড থাকতে পারে, স্ট্রংলি অ্যাগ্রিড থাকতে পারে। 1 থেকে 5 পর্যন্ত ভাগ করে দেওয়া আছে, যে যেটা মনে করে তার অপিনিয়ন সেটাই সে টিক চিহ্ন দিবে বা এনসার্কেল করবে। তো এরকম এসিআর এর নাম্বার দেওয়ার মতো স্যার। হ্যাঁ হ্যাঁ, 5টা পয়েন্টে স্কেলিং করে যখন মতামত নেওয়া হয় সেটাকেই বলে লাইকার্ট স্কেল। আবার যদি 7টা পয়েন্টে এরকম মতামত নেওয়া হয়, সেই 7টা পয়েন্টে নিলে সেটাকে বলা হয় সেমান্টিক ডিফারেন্সিয়েশন। সেমান্টিক মানে ডুয়াল অর অপোজিট। ইট ইজ এ 7-point রেটিং স্কেল with n point associated with bipolar level that have semantic meaning.
এক পাশে একদম কেয়ারফুল আর এক পাশে একদম কেয়ারলেস, মাঝখানে আরো কিছু ওইরকম থাকলো। তাহলে ডেসক্রাইব কেয়ারফুলনেস অফ এ সার্জন ডিউরিং পারফরমেন্স অফ অপারেশন। তাহলে কেয়ারফুল, লেস কেয়ারফুল, ভেরি লেস কেয়ারফুল, একদম নিউট্রাল, বা এরকম ভাগ করে যদি আমি 7টা পয়েন্ট করি তাহলে সেটাই হচ্ছে সেমান্টিক ডিফারেন্সিয়েশন। আবার আরেকটা স্কেল আছে স্ট্যাপল স্কেল বলে, এটা যেমন এটা 5 পয়েন্ট স্কেল, এটা মাঝখানে 0 থাকবে, একদিকে -5 আর একদিকে +5। এখানে যে কারো অ্যাটিটিউড আমি যদি মেজার করতে চাই কোনো একটা বিষয়ে, তো অ্যাটিটিউড বা কোনো একটা যেমন রিলায়েবিলিটি অফ এ ডক্টর ইন ট্রিটমেন্ট, কোনো একজন ক্লিনিশিয়ান ট্রিটমেন্ট করার ক্ষেত্রে আমরা তাকে কতটা রিলায়েবল মনে করি, সেই রিলায়েবিলিটি মানে মাঝখানে থাকলো। রিলায়েবিলিটি 1 2 3 4 পজিটিভ দিকে গেলে বেশি রিলায়েবল, আবার রিলায়েবিলিটি নেগেটিভ দিকেও যেতে পারে। এরকম পজিটিভ নেগেটিভ দুই দিকেই যখন স্কেলিং করা থাকে সেটাকে বলে স্ট্যাপল স্কেল। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ক্লাসের টপিক এই পর্যন্তই ছিল। এরপরে 5 মিনিট বিরতি দিয়ে আজকের লাস্ট ক্লাসে জয়েন করবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিবডি। স্যার।